লেখিকা রূপবালা সিংহ রায়ের বন্ধন। বিয়ের মাত্র 7 দিন, সারা বাড়ি এখনো নতুন বউয়ের গন্ধে ভরা। দেওয়ালে ঝুলছে বিয়ের ছবিগুলো, ড্রয়িং রুমে সাজানো ফুলের মালাগুলো শুকিয়ে গেলেও উৎসবের আমেজ পুরোপুরি শেষ হয়নি। কিন্তু গতকালের সকালটা যেন সবকিছু বদলে দিয়ে গেল। তখন ভোর 5টা, রুদ্র ঘুম চোখে পাশে হাত দিতেই থমকে গেল। পাশে নেই রাহি। কোথায় গেল এত ভোর ভোর? হয়তো নিচে গেছে ভেবে পাশ বালিশটাকে জড়িয়ে আবারও একটা ঘুম দিয়ে যখন উঠল ঘড়িতে তখন 9:30। তাড়াহুড়ো করে উঠে তৈরি হয়ে নিচে নেমে এসে খুঁজতে লাগলো রাহিকে, মনের মাঝে একগুচ্ছ রাগ নিয়ে। ভারী অদ্ভুত মেয়ে তো। গতকাল পই পই করে বলে দিলাম সকাল 7টাতে ডেকে দিও, কিন্তু চেম্বারে যেতে হবে, তাও দিল না। ওদিকে হয়তো চেম্বারের সামনে রোগীর লাইন পড়ে গেছে, সেগুলো শেষ করে আবার হাসপাতালে যেতে হবে। দেরি হয়ে গেল অথচ তার পাত্তাই নেই। প্রথমে বসার ঘর, তারপর রান্নাঘর, ঠাম্মির ঘর, এমনকি ঠাকুর ঘর, কোথাও নেই সে। জানালা দিয়ে একবার বাগানের দিকে উকি মেরে দেখল, না সেখানেও নেই। গেল কোথায়? অবশেষে বাধ্য হয়ে মাকে রাহির কথা জিজ্ঞাসা করলে মা বললেন, রাহি, তাকে তো সকাল থেকে দেখলাম না। আমি তো ভাবলাম সে ঘরেই আছে, হয়তো এখনো ঘুম ভাঙেনি। কেন রে, ও ঘরে নেই? মায়ের কথা শুনে রুদ্রর বুকের ভিতরে কেমন অদ্ভুত কাঁপুনি শুরু হলো। সে দৌড়ে আবার নিজের ঘরে এলো, সারা ঘরময় আবারও তন্ন তন্ন করে খুঁজে দেখলো। বাথরুম, বেডরুম, ব্যালকনি, কোথাও নেই সে। এক দৌড়ে ছাদটাও গিয়ে দেখে ফিরে আসলো। নিজের ঘরে কোথায় যেতে পারে এত সকাল সকাল, তাও আবার কাউকে না বলে? ভাবতে ভাবতে হঠাৎই চোখ পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা ছোট্ট একটা কাগজের দিকে। সাদা কাগজে কাপা হাতে লেখা মাত্র একটা লাইন, আমাকে খুঁজবেন না। রুদ্রর হাত পা যেন অসাড় হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল সারা শরীর। রাহি এমন মেয়ে হতেই পারে না। মাত্র 7 দিনের পরিচয় হলেও সে বুঝেছিল মেয়েটা ভীষণ শান্ত ভদ্র, কিন্তু ভিতরে যেন সবসময় একটা ভয় লুকিয়ে থাকতো। রাতে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠত, অচেনা নম্বর থেকে ফোন এলে মুখটা ফ্যাকাশে হয়ে যেত। রুদ্র কিছু জিজ্ঞাসা করলে কিছু না কিছু বলে হেসে উড়িয়ে দিত, তাই খুব একটা জোরাজুরি করতে পারতো না রুদ্র, তাও আবার এত স্বল্প দিনের পরিচয়। একদিন তো কথায় কথায় জানালার বাইরে তাকিয়ে সে বলেছিল, যদি কোনোদিন আমিও হঠাৎ হারিয়ে যাই, বিশ্বাস করবেন আমি ইচ্ছে করে যাইনি। তখন রুদ্র তেমন পাত্তা না দিলেও আজ যেন সেই কথাগুলোই বারবার কানে বাজছে তার। পুলিশে খবর দেওয়া হলো, কিছুক্ষণ বাদে পুলিশ এসে সারা ঘর তল্লাশি করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাহির সব জামাকাপড়, গয়না, এমনকি ফোনও ঘরেই পড়ে আছে। একজন পালিয়ে গেলে নিজের ফোন ফেলে যায়? পুলিশ অফিসার বললেন হয়তো মেয়েটার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল। রুদ্র রাগে দাঁত চেপে বলল, অসম্ভব। অফিসার ঠান্ডা গলায় বললেন, তাহলে কোথায় গেল আপনার স্ত্রী? এই প্রশ্নের উত্তর রুদ্রর কাছেও নেই। সেদিন রাত সবাই ঘুমিয়ে পড়লেও তার চোখে ঘুম নেই। ঘুম আসবেও বা কি করে, এ যে বড় লজ্জার বিষয়। পাড়া প্রতিবেশী সবাই মুখ চেপে হাসাহাসি করছে। বিয়ের 7 দিনের মাথায় বউ পালিয়েছে, এই নাকি তাদের ভালোবাসার বিয়ে? পাড়া প্রতিবেশী তো অনেক দূরের কথা, বাড়িতে মা ঠাম্মিও একই কথা বলছে। আর বলবে নাই বা কেন, সত্যি তো তারা কিছু ভুল বলছে না। তারা কি জানে যে এই রাহি সেই মেয়েটা নয় যাকে রুদ্র ভালোবাসতো? কি করে বোঝাবে রুদ্র তার বাড়ির লোকজনকে যে আজকাল কিছু কিছু মানুষ ভালোবাসার কদর করতে জানে না, বলা ভালো ভালোবাসতে জানে না। তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে, নিজেরটা নিয়ে শুধু ভাবতে পারে। অপরপক্ষের মানুষটা যে কি চায় বা তার জন্য নিজের কিছু স্বার্থ ত্যাগ করতে হয়, সেটা তারা জানেই না। আসলে তারা ভালোবাসার মানেটাই জানে না। তা না হলে তার আসল ভালোবাসার মানুষ রাহি, যাকে সে মনে প্রাণে ভালোবাসতো, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, সে কি এত সহজে ছেড়ে যেতে পারত? তবু কিনা শুধুমাত্র একটাই কারণে, যে রুদ্রকে তার পরিবার ছেড়ে দিতে হবে, তাকে গিয়ে থাকতে হবে আলাদা একটা ফ্ল্যাটে। রাজি হয়নি রুদ্র। কি করে রাজি হতো সে? তার ঠাম্মির কতদিনের স্বাদ নাতবউ ঘরে আসবে, খুশিতে ভরে উঠবে সারা বাড়ি। তারপর নাতির ঘরে পুঁতি দেখে শান্তিতে চোখ বুঝবেন। মানছি রাহি উল্টে বলেছিল যে তুমি যদি তোমার ফ্যামিলি না ছাড়তে পারো, তবে আমি কি করে ছেড়ে আসব? রুদ্র তার প্রতি উত্তরে বলেছিল, তাহলে আমরা কিছুদিন আমার বাড়িতে, কিছুদিন তোমার বাড়িতেও থাকতে পারি।
রাজি হয়নি রাহি। আর হতোই বা কি করে? সে যে বাহানা বানাচ্ছিল রুদ্রকে ছাড়ার, সেটা যে বাহানা ছিল সেটা রুদ্র বুঝেছিল সেদিন, যেদিন রাহিকে দেখেছিল অন্য একজনের হাত ধরে হেঁটে যেতে। পেছন থেকে ডেকেছিল রুদ্র, কিন্তু থামেনি রাহি একটা বারের জন্য, পেছন ফিরে তাকায়নি। ও শুনছে না দেখে ফোন করেছিল রুদ্র, কিন্তু রাহি কেটে দিয়েছিল তার ফোনটা। রাহিকে অন্য একজনের হাত ধরে চলে যেতে দেখে ভিতরে ভিতরে যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল রুদ্র। বুকের ভেতরটা ফাঁকা লাগছিল। এতদিনের সম্পর্ক, এত স্বপ্ন, এত ভালোবাসা, সব যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। সে দাঁড়িয়েছিল রাস্তার মাঝখানে, অথচ মনে হচ্ছিল চারপাশের সব শব্দ থেমে গেছে। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, আমাকে ভুলে যাও রুদ্র। মেসেজটা পড়তেই মাথার উপর যেন বাজ ভেঙে পড়লো তার। হাতটা কাঁপছিল, বুকের ভেতর দম বন্ধ লাগছিল। এটাই তাহলে শেষ? এত সহজে মানুষ কাউকে ভুলে যেতে বলে দিতে পারে? যে মেয়েটার জন্য নিজের সবকিছু ছেড়ে দিতে রাজি ছিল সে, সেই মেয়েটাই আজ অন্য কারো হাত ধরে চলে গেল। রাগে, অভিমানে, ঘৃণায় চোখ দুটো বন্ধ করে নিল সে। কিন্তু চোখ বন্ধ করলেও ভেসে উঠছে রাহির মুখটা, কত স্মৃতি, কত কথা। তারই মাঝে হঠাৎই ঠাম্মির কথা মনে পড়তেই বুকটা আরো ভারী হয়ে গেল। আজ তো বাড়িতে রাহিকে নিয়ে যাওয়ার কথা ছিল। ঠাম্মি সকাল থেকেই কত খুশি, নিজের হাতে পায়েস বানিয়েছেন। বারবার ফোন করে বলছিলেন, নাত বউকে নিয়ে তাড়াতাড়ি আয় দাদু ভাই, বুড়ি ঠাম্মিটার অপেক্ষা করতে পারছে না। এখন কি বলবে সে বাড়িতে? বলবে যে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গেছে? ভাবতেই চোখ জ্বালা করে উঠল তার। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে সে রাস্তার পাশের একটা ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসলো। চারপাশে লোকজনের কোলাহল, চায়ের কাপে ধোঁয়া উঠছে, কিন্তু রুদ্র যেন কিছুই অনুভব করতে পারছিল না। ঠিক তখনই তার চোখ গিয়ে আটকালো দোকানের এক কোণে বসে থাকা একটা মেয়ের দিকে। পরনে লাল বেনারসি, কপালে টিপ, হাতে শাখা পলা, একেবারে নতুন কনের সাজ, কিন্তু মুখটা অদ্ভুত ভয়ে ভরা। চোখ দুটো বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, হাতের ছোট্ট ব্যাগটা শক্ত করে ধরে বসে আছে। মেয়েটাকে দেখে প্রথমে বিরক্ত লাগলো রুদ্র। নিশ্চয়ই বিয়ে থেকে পালিয়ে এসেছে। এই মেয়েগুলো না, নিজেরা পালিয়ে যায় আর পরিবারের মানুষগুলোর কথা একবারও ভাবে না। রুদ্র তেতো হেসে মনে মনে বলল, নিশ্চয়ই বয়ফ্রেন্ড আসবে একটু পর। অদ্ভুত এক কৌতূহল নিয়ে সে বসে রইল, কিন্তু সময় কেটে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, তবুও কেউ এলো না। উল্টে মেয়েটার ফোনে বারবার অচেনা নাম্বার থেকে ফোন আসতে লাগলো, আর প্রত্যেকবারই মেয়েটা কাপা হাতে ফোনটা কেটে দিচ্ছিল। এক সময় ফোনটাই বন্ধ করে দিল সে। রুদ্র এবার আর চুপ থাকতে পারলো না। সে ধীরে জিজ্ঞেস করলো, কারোর জন্য অপেক্ষা করছেন? মেয়েটা চমকে তাকালো, চোখে ভয় স্পষ্ট। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, না। তাহলে এখানে একা বসে আছেন কেন? মেয়েটা ঠোঁট কামড়ে ধরল, যেন বলবে কি বলবে না ভাবছে। তারপর হঠাৎ চোখ ভিজে উঠল তার, কাপা গলায় বলল, আমার নাম তুলি। রুদ্র চুপচাপ শুনতে লাগলো। তুলি ধীরে ধীরে বলতে শুরু করলো, তার বাবা মা অনেক আগেই মারা গেছে। তারপর থেকে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে সে। ছোটবেলা থেকেই সংসারের সব কাজ করেছে, কখনো নিজের জন্য কিছু চায়নি। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ কাকা কাকিমা তাকে শহরে নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য। প্রথমে তুলি ভেবেছিল হয়তো ভালোই কিছু হবে, কিন্তু পরে সে জানতে পারে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সে একজন ভয়ঙ্কর মানুষ। মেয়েদের বিয়ে করে বাইরে পাচার করে দেয়। কথাগুলো শুনে রুদ্রের শরীর ঠান্ডা হয়ে গেল। তুলি চোখের জল মুছে বলল, আমি কাকা কাকিমাকে বলেছিলাম, কিন্তু তারা শুনলো না। তারা অনেক টাকা পেয়েছে, বলল আমার মতো বোঝা তাদের ঘাড় থেকে নামলে ভালো। তাই পালিয়ে এসেছি, কিন্তু কোথায় যাব জানি না, কাউকে চিনি না এখানে। শেষ কথাটা বলতেই মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র স্থির চোখে তাকিয়ে রইল তুলির দিকে। এক মুহূর্তের জন্য নিজের কষ্টটা যেন ভুলে গেল সে। এই পৃথিবীতে শুধু সে একা ঠকেনি, এই মেয়েটাও ঠকেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে চায়ের কাপটা নামিয়ে রাখলো। তারপর ধীরে বলল, তুমি আমাকে বিয়ে করবে? কথাটা শুনে তুলি যেন জমে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল রুদ্রর দিকে। রুদ্র শান্ত গলায় বলল, আমি তোমাকে ঠকাবো না। শুধু আমারও কাউকে দরকার যে আমার সঙ্গে বাড়ি যাবে আজ। তুলির চোখ আবার ভিজে উঠল। তার জীবনে কেউ কোনোদিন তাকে নিজের ইচ্ছায় যায়নি, সবাই শুধু ব্যবহার করেছে। আর আজ একটা মানুষ তাকে নিরাপত্তা দিতে চাইছে। অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে তুলি আস্তে মাথা নাড়ল। হয়তো সত্যি তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না তাই। তারপর খুব ছোট্ট করে, কোনো আড়ম্বর ছাড়া, কাছের একটা মন্দিরে গিয়ে তুলির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল রুদ্র। সিঁদুর পরানোর সময় তুলির সারা শরীর কাঁপছিল, আর রুদ্রর মনে বারবার ভেসে উঠছিল আরেকটা মুখ, রাহি।
কিন্তু তবুও সে পিছিয়ে আসেনি, কারণ জীবনের কিছু সিদ্ধান্ত মানুষ কষ্ট নিয়েই নেয়। মন্দির থেকে বেরিয়ে যখন তুলি লাল বেনারসিতে মাথা নিচু করে রুদ্রর পাশে হাঁটছিল, তখন দূর থেকে দেখলে সত্যি মনে হচ্ছিল নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছে এক নববিবাহিত স্বামী। অথচ কেউ জানে না দুজন মানুষের হাসির আড়ালে লুকিয়ে আছে দুটো ভাঙা জীবন। তারপরের কয়েকটা দিন যেন ঝড়ের গতিতে কেটে গিয়েছিল। প্রথম দিন যখন রুদ্র তুলিকে নিয়ে বাড়িতে ঢুকেছিল, তখন সত্যি বাড়ির সবাই রাগে অভিমানে ফেটে পড়েছিল। মা তো প্রায় চিৎকার করেই বলেছিলেন, তোর কি একবারও মনে হলো না আমাদের কথা? আমরা বলেছিলাম মেয়েটাকে নিয়ে আয়, তাই বলে একেবারে বিয়ে করে নিয়ে আসবি? ঠাম্মিও কষ্ট পেয়েছিলেন, যদিও তুলিকে দেখেই মায়া হয়ে গিয়েছিল তার। তবু আক্ষেপ লুকোতে পারেননি। আমার কত শখ ছিল রে দাদু ভাই, ঢাকঢোল বাজিয়ে আত্মীয় স্বজন ডেকে নাতবউকে ঘরে তুলবো, সবকিছু এভাবে তাড়াহুড়ো করে হয়ে গেল। রুদ্র মাথা নিচু করে সব শুনেছিল। আসলে সেদিন তার নিজেরও মাথা ঠিক ছিল না। পরিস্থিতি তাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল যেখানে ভাবার সময় ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে তুলি খুব অল্প সময়ে সবাইকে আপন করে নিয়েছিল। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত শান্ত স্বভাব ছিল। কখনো জোরে কথা বলতো না। ভোরবেলা উঠে ঠাকুর ঘর পরিষ্কার করত, ঠাম্মির ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দিত, মাকে রান্নাঘরে সাহায্য করত। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা সবাইকে ভীষণ সম্মান করত। ঠাম্মি তো ধীরে ধীরে তুলিকে ছাড়া কিছুই বুঝতেন না। একদিন দুপুরে খেতে খেতে ঠাম্মি হেসে বলেছিলেন, রুদ্র, তুই না জানি কোথা থেকে হীরের টুকরো এনে ফেলেছিস। তখন তুলি লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল। রুদ্র সেদিন চুপচাপ তাকিয়েছিল তার দিকে। সত্যি কেমন করে যেন মেয়েটাকে আপন করে ফেলেছিল সে। প্রথমে হয়তো দায়িত্ববোধ ছিল, তারপর ধীরে ধীরে অভ্যেস হয়ে গেল। তারপর সে অভ্যেসটাই কখন যেন মায়ায় বদলে গেল। রুদ্র নিজেও বুঝতে পারেনি। বিয়ের পরের দিন থেকেই রোগীদের বাহানা দিয়ে রুদ্র চেম্বারে যেতে শুরু করে। ফিরতো রাত করে, ফিরে দেখতো তুলি দরজায় দাঁড়িয়ে ক্লান্ত মুখে এক গ্লাস জল এগিয়ে দিত। কখনো বা জিজ্ঞেস করতো, আজ খুব রোগী ছিল বুঝি? কখনো আবার মাথা ব্যথা হলে চুপচাপ কফি বানিয়ে এনে দিত। এই ছোট ছোট যত্নগুলো অদ্ভুতভাবে ছুঁয়ে যাচ্ছিল রুদ্রকে। একদিন তো হঠাৎই খেয়াল করলো আজকাল আর সে রাহির কথা মাথাতেই আসে না। ভাবতেই বুকের ভেতরটা কেমন অদ্ভুত হয়ে ওঠে তার। হয়তো মানুষ সত্যি নতুন কাউকে পেলে পুরনো কষ্ট ভুলতে শুরু করে। তারপর ভালো একটা দিন দেখে অবশ্য ধুমধাম করেই হয়েছিল তাদের বৌভাত। আত্মীয় স্বজন, আলো, গান, হাসি, পুরো বাড়িটা আবার উৎসবে ভরে উঠেছিল। সেদিন লাল শাড়িতে তুলিকে অসম্ভব সুন্দর লাগছিল। অনেকেই বলেছিল রুদ্রর বউটা যেন লক্ষ্মী প্রতিমা। আর রুদ্র, সে শুধু মুগ্ধ চোখে তাকিয়েছিল তুলির দিকে। তবে সেই সুখ বেশি দিন টিকলো না, কারণ গতকাল সকালটা সবকিছু ওলট পালট করে দিল। তুলি হঠাৎ উধাও হয়ে গেল। কোনো কথা নেই, কোনো চিহ্ন নেই, শুধু সেই একটা চিরকুট, আমাকে খুঁজবেন না। রুদ্র বারবার ভাবার চেষ্টা করছিল, এমন তো হওয়ার কথা নয়। তুলি এমন মেয়ে না যে কাউকে না বলে চলে যাবে। আর কোথায় বা যাবে? সে কি ইচ্ছা করে গেল, নাকি কেউ জোর করে তুলে নিয়ে গেল? জোর যদি করবে তাহলে চিরকুটটাই বা থাকবে কেন? কিছুই মাথায় ঢুকছে না তার। তাহলে কি তাকে খোঁজা বন্ধ করে দেব? না না, তা কি করে হয়? আমাকে জানতেই হবে এমনটা করলো কেন সে। পর মুহূর্তে মনে পড়ে সেই মেয়ে পাচারকারী লোকটার কথা। সে যদি তুলিকে খুঁজে পায় তাহলে কি আর তাকে ছেড়ে দেবে? সে যে অনেক কিছুই জানে তার ব্যাপারে। এই ঘটনাটা যে পুলিশকে তার আগেই জানানো উচিত ছিল, তাহলে হয়তো আজকের দিনটা আসতো না। ভাবতে বুকের ভেতরে অজানা ভয়টা আরো বাড়ছে তার। রাত তখন প্রায় 2:30। ঘরে আলো নিভিয়ে বিছানায় বসে আছে সে। সামনে টেবিলের উপর পড়ে আছে তুলি রেখে যাওয়া চিরকুটটা। ফোনটা নিয়ে ভাবছে কথাটা পুলিশকে জানাবে কিনা। ঠিক তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। রুদ্র তাড়াতাড়ি ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো ভারী একটা পুরুষ কণ্ঠ। ভালো চাইলে পুলিশকে আর কিছু জানাবেন না। রুদ্রর বুক এক মুহূর্তের জন্য ধক করে উঠল। তারপর নিজেকে সামলে সে গর্জে উঠল, কে আপনি? তুলি কোথায়? ওপাশে হালকা হাসির শব্দ শোনা গেল, ভয়ঙ্কর ঠান্ডা একটা হাসি। তারপর লোকটা ধীরে বলল, বউকে ফিরে পেতে চাইলে শান্ত থাকুন ডাক্তারবাবু, বেশি বুদ্ধি দেখালে লাশও পাবেন না। কথাটা শুনে রুদ্রর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রাগে হাত কাঁপছিল তার। তুলির গায়ে যদি একটা আঁচড়ও লাগে। লোকটা কথার মাঝেই থামিয়ে দিল, তাহলে কি করবেন আপনি? পুলিশ নিয়ে ঘুরছেন? খুঁজে বের করবেন আমাদের? এক মুহূর্ত থেমে আবার বলল, মেয়েটা অনেক কিছু জানে ডাক্তারবাবু, যেগুলো ওর জানা উচিত ছিল না।
রুদ্রর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মানে তাহলে সত্যি কেউ তুলিকে তুলে নিয়ে গেছে? সে তাড়াতাড়ি বলল, আপনারা কি চান? ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুধু একটা কথা শোনা গেল, যদি তুলিকে বাঁচাতে চান কাল বিকেল 5টায় একা আসবেন। ওর ব্যাগ আর মোবাইলটা নিয়ে ব্যাগের থেকে কোনো জিনিস বের করবেন না, মনে থাকে যেন। আর পুলিশকে জানালে পরের বার শুধু ওর লাশটাই দেখতে পাবেন। তারপরে ফোনটা কেটে গেল, ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রুদ্র কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে স্থির হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে গেল আলমারির কাছে, আস্তে করে বের করলো তুলির ব্যাগটা। তারপর সেটা খুলে দেখলো, সেখানে রয়েছে তার কিছু জামাকাপড় আর একটা ফাইল। ফাইলটা খুলতেই চোখ ছানা বড়া হয়ে গেল তার। এটাতে যে সমস্ত রেকর্ড রয়েছে, কোন কোন মেয়েকে সে পাচার করেছে, কোথায় করছে, সবকিছু। রাগে চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল রুদ্রর, মুঠো শক্ত হয়ে গেল তার। বদমাশ লোক একটা এতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিল। না না, এর হাত থেকে তুলিকে বাঁচাতেই হবে। আর তাছাড়া সে যে আমার স্ত্রী, ভেবে উঠে দাঁড়ালো রুদ্র। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি রুদ্রর। বারবার কানে বাজছিল সেই কথাগুলো, পুলিশকে জানালে শুধু লাশ পাবেন। ঘরের এক কোণে এখনো পড়ে আছে তুলির ওড়নাটা, কাল রাতেও তো মেয়েটা ছিল এখানে, ঠাম্মির ওষুধ খাইয়ে দিয়েছিল, রুদ্রর জন্য কফি বানিয়ে অপেক্ষা করছিল। আর আজ কোথায় আছে সে, কেমন আছে, ভাবলে বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল তার। ভোরের দিকে জানালার সামনে দাঁড়িয়েছিল সে, ঠিক তখনই পিছন থেকে ঠাম্মির কাপা গলা ভেসে এলো, দাদু ভাই, নাত বউ কি ফিরে এসেছে? পেলি তার কোনো খবর? রুদ্র ঘুরে তাকালো, বৃদ্ধা মানুষটার চোখ দুটো কান্নায় ভেজা, হয়তো সারা রাত ঘুমাননি তিনিও। জোর করে নিজেকে সামলে রুদ্র বলল, ফিরে আসবে ঠাম্মি, আমি নিয়ে আসবো ওকে। ঠাম্মি হঠাৎ তার হাত চেপে ধরে বললেন, মেয়েটার কিছু যেন না হয় রে, ও খুব ভালো মেয়ে। এই কথাটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রুদ্রর। মনে মনে স্বীকার করলো, হ্যাঁ, তুলি খুব ভালো মেয়ে, আর সেই কারণেই হয়তো তাকে এত কষ্ট পেতে হচ্ছে। বিকেল 4টের মধ্যে সে বেরিয়ে পড়ল। পুলিশকে সঙ্গে নেয়নি সে, ঝুঁকি নিতে পারবে না। ফোনের জায়গাটার কথা বলা হয়েছিল, সেটা শহরের বাইরে পুরনো একটা গুদাম ঘর, বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরির পাশে। চারপাশ ফাঁকা, সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে, লাল আলো পড়েছে ভাঙা দেওয়ালগুলোতে। জায়গাটা দেখে গা শিউরে উঠছিল তার। গাড়ি থেকে নামতেই আবার ফোনটা বেজে উঠল। একাই এসেছেন তো ডাক্তারবাবু? রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ একাই এসেছি, তুলি কোথায়? লোকটা হেসে বলল, ভেতরে আসুন, তবেই না দেখতে পাবেন। ফোনটা কেটে গেল। রুদ্র ধীরে ধীরে গুদামের ভিতরে ঢুকলো। ভেতরে অন্ধকার, স্যাঁতসেঁতে গন্ধ, কোথাও কোথাও ভাঙা কাজ পড়ে আছে। হঠাৎ একটা শব্দ শুনে থেমে গেল সে, কারো চাপা কান্না। রুদ্র বুঝলো, তুলি। পরের মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো। একজন ঠান্ডা গলায় বলল, ডাক্তারবাবু, বউকে খুব ভালোবাসেন দেখছি। রুদ্রর চোখ তখনও শুধু তুলিকে খুঁজছিল। হঠাৎই কোণের দিকে চোখ পড়তে বুকটা কেঁপে উঠল তার। তুলি মাটিতে বসে আছে, হাত বাঁধা, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে। রুদ্রকে দেখে সে কেঁপে উঠল, গুঙিয়ে বলতে লাগলো, চলে যান, কেন এসেছেন এখানে, চলে যান। ওকে এই অবস্থায় দেখে যেন ভিতরের সব রাগ আগুন হয়ে জ্বলে উঠল রুদ্র। সে সামনে এগোতেই লোকগুলো পথ আটকালো। রুদ্র গর্জে উঠল, ওকে ছেড়ে দাও। লোকটা এবার হেসে বলল, মেয়েটা অনেক বেশি জেনে ফেলেছে, ওকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। ব্যাগটা আর ফোনটা দিয়ে ভালোই ভালোই কেটে পড়ুন, তা না হলে বউয়ের সঙ্গে আপনাকেও মরতে হবে। রুদ্রর শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? তুলি কাঁদতে কাঁদতে গোঙাতে লাগলো, বোঝাতে লাগলো, ওরাই সেই লোক যারা মেয়েদের পাচার করে। আমি সেদিন পালিয়ে এসে বেঁচে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খুঁজছিল এতদিন। সবকিছু যেন মুহূর্তে পরিষ্কার হয়ে গেল রুদ্রর কাছে। তাহলে সেই ভয়, সেই আতঙ্ক সব সত্যি ছিল। লোকটা এবার পকেট থেকে ছুরি বের করে বলল, একটা ভুল করেছেন ডাক্তারবাবু, ওই মেয়েকে বিয়ে করে ফেলেছেন। ঠিক তখনই বাইরে হঠাৎ পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। সবাই চমকে উঠল। লোকটা চিৎকার করে বলল, পুলিশ! রুদ্র ঠান্ডা গলায় বলল, আমি ডাক্তার হতে পারি, কিন্তু বোকা নই। আসলে বেরোনোর আগে সে নিজের এক পরিচিত অফিসারকে সব জানিয়ে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, শুধু বলেছিল দূর থেকে নজর রাখতে। লোকগুলো পালানোর চেষ্টা করতেই চারিদিক থেকে পুলিশ ঢুকে পড়ল। চারপাশে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সেই সুযোগে রুদ্র দৌড়ে গিয়ে তুলির হাতের দড়ি খুলে দিল। দড়ি খোলার সঙ্গে সঙ্গে তুলি ঝাঁপিয়ে পড়ল তার বুকে। পুরো শরীর কাঁপছিল মেয়েটার। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরল তাকে। এতদিন সে বুঝেছে এই মেয়েটাকে হারানোর ভয়টাই তার সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় কষ্টের, সবচেয়ে বড় বেদনার। সে আস্তে বলল,
আমি থাকতে তোমার কিছু হবে না। তা শুনে তুলির চোখের জল ভিজিয়ে দিচ্ছিল রুদ্রর শার্ট। ইতিমধ্যে পুলিশ সব অপরাধীদের ধরে ফেলেছে। জানা গেল বহুদিন ধরেই তারা মেয়েদের বিয়ের নাম করে বাইরে পাচার করত। তুলি পালিয়ে যাওয়ায় তাদের বড় ক্ষতি হয়েছিল, তাই এতদিন ধরে সুযোগ খুঁজছিল তারা। অবশেষে তাদের সব পরিকল্পনা ভেস্তে দিল রুদ্র। সবকিছু শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। গাড়িতে বাড়ি ফেরার সময় তুলি চুপচাপ বসে আছে। চুপচাপ রুদ্রকে কিছু বলতে না দেখে তুলি আস্তে করে বলল, আমি যদি সেদিন আপনার জীবনে না আসতাম তাহলে হয়তো আপনার এত সমস্যা হতো না। রুদ্র স্টিয়ারিং এর দিকে তাকিয়ে বলল, তুমি না এলে আমি হয়তো আজও ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেতাম। তুলি অবাক হয়ে তাকালো। রুদ্র এবার হালকা হেসে বলল, তুমি এসেছিলে বলেই বুঝেছি ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম নয়, নিরাপদ অনুভব করানোর নামও ভালোবাসা। তুলির চোখ আবার ভিজে উঠল। বাড়ির সামনে গাড়ি থামতে দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলেন ঠাম্মি। তুলিকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি। আর কোনোদিন এভাবে ভয় পাইয়ে দিবি না মা। মাও চোখ মুছছিলেন। সারা বাড়িটা যেন আবার প্রাণ ফিরে পেল। বাড়ির সবাই কি হয়েছিল জানতে চাইলে প্রথম থেকে সবটা খুলে বলে রুদ্র। আর বাড়ির সবাইও খুশি খুশি মেনে নেয় তুলিকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।